মহারাজ প্রণাম। এই কে বললো ভাগ দেবেন? এই চাষা বেটার খুব বেড়েছে বার, উচিত শিক্ষা দেবেন এবার। এই চাষা বল তোর কি চাই? আরে ভর দুপুরে নষ্ট করলি ভাত ঘুমের মেজাজটাই। টাকার অভাবে বিকোচ্ছে জমি, মরছে চাষি, তুমি খবর রাখলি? এই কে আছিস? বন্দি কর কারাগারে, আজীবন পচুক অন্ধকারে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। কি মনে হয় আপনার? কি ভাবছে বাংলা? বাংলার রাজনীতি নয়া বাঁক নিল কেন? ওই যে দুর্নীতি, বঞ্চনা, সন্দেশখালী, মহিলা সম্মান সব সরিয়ে রেখে আচমকা সাধু সন্ত নির্ভর একটা রাজনীতি বাংলা দেখছে। দেখুন, রাজনীতির সঙ্গে ধর্মের যোগ কি প্রথম? হয়তো নয়, কিন্তু এত খুল্লা প্রকাশ্যে রাজনীতির স্টেডিয়ামে সাধু সন্তরা। আজ রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের সাধুদের ওপর যে আক্রমণ হয়েছে সেই প্রেক্ষিতে মুখ খুলেছেন স্বামী সুবীরানন্দজি মহারাজ। শুনুন কি বলেছেন। যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন উইল ট্রাই ইটস লেভেল বেস্ট টু রিস্টোর নরমালসি। মহারাজ বলছেন, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আশা করছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। প্রশাসনের কর্তা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বসিরহাটের সভায় কি বললেন? তার নলেজেই নেই ঘটনাটা, প্রশাসনের প্রধান জানেনই না। শুনুন। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। দেখুন, বঙ্গের বিরোধী রাজনীতিকরা বলছেন এ সরাসরি তৃণমূলের প্রশ্রয় হয়েছে, না হলে সাধু সন্তদের মাথায় বন্দুক ঠেকিয়ে কেউ মধ্যরাতে বের করে দিতে পারে, 48 ঘন্টা পরেও কাউকে ধরা যায় না। তৃণমূলের প্রশ্রয় হয়েছে। রাজনীতি সরিয়ে রাখলাম, পুলিশ তো এফআইআর করেছে, পুলিশ মন্ত্রীর কাছে খবরটাই নেই। শুনুন কি বলছেন অশোক ভট্টাচার্য। প্রমোটার জমির দালালদের এটা একটা কার্যকলাপ। এই প্রমোটারদের পেছনে, জমির দালালদের পেছনে শাসক দলের মদত ছাড়া তারা এই ধরনের ঘটনাটা ঘটাতে পারে না। এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন। কৃষাণু, প্লিজ আসুন। কৃষাণুকে স্বাগত জানাবো বাংলা কিভাবে অনুষ্ঠানে, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপির অভ্র সেন। একটু পরেই এখানে আসবেন, কিন্তু এখন তিনি আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ রেখেছেন। কৃষাণু, কি উত্তর আপনার কাছে? না, আমি দেখলাম তোমাদের প্রতিবেদনগুলো দেখছিলাম। প্রথম কথা হচ্ছে যে এখন একটা নির্বাচন চলছে। আমরা জানি যে নির্বাচনে বিশেষ করে পুলিশ প্রশাসনটা নির্বাচন কমিশন, বিশেষ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা টেক ওভার করে নেয়। এইভাবে পুলিশ যখন প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নিয়েছে, আমরা দেখলাম বিগত এক সপ্তাহ আগে থেকেই দেখছি, এক সপ্তাহে আবার দেখলাম মাত্র গতকাল যে ব্যক্তির কাছ থেকে 35 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হলো, যেহেতু তার সাথে বিজেপির যোগ পাওয়া গেল, বিজেপির প্রধানমন্ত্রীর মঞ্চে তাকে দেখা গেছে, তাই জন্যে সেই এসপিকে বদলি করে দেওয়া হলো। তো এখন তো এই জিনিসটা হচ্ছে, আমরা তো দেখেছি আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজ্যের ডিজি থেকে শুরু করে জেলার এসপি থেকে পুলিশ স্টেশনের ওসি, এইসব চেঞ্জ হচ্ছে। তো সুতরাং এখানে আমি জানি যবে রাজ্য প্রশাসনের হাতে এটা পুনরায় আসবে তখন এর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন নির্বাচন কমিশনকে এটা দেখা উচিত। মানে সবটা নির্বাচন কমিশন দেখবে। আমার সঙ্গে অভ্র রয়েছেন, অভ্র জয়েন করেছেন। অভ্র, স্বাগত। কিভাবে অনুষ্ঠানে? সবাই দেখছে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। হ্যাঁ, সবাই দেখছে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নেমে গেছে। একটা পরিষ্কার কথা বলি, জাস্টিস বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ একটা অর্ডার দিয়েছিল 12/3/2024-এ, এবং সেই অর্ডারে ক্লিয়ারলি লেখা আছে RKM শিলিগুড়ির যেই প্রাঙ্গণটা নিয়ে কথা হচ্ছে সেখানে কিন্তু পজিশনে থাকবে RKM। তারপরে কিভাবে এই জিনিসটা ঘটলো আমাকে আপনি বুঝিয়ে দিন পিউদি, যে RKM এর সাধুদেরকে মাথায় বন্দুক ঠেকালো, এইখানে বন্দুক ঠেকিয়েছে, ভোজালি নিয়ে গেছে, মারধর করেছে সন্ন্যাসীদের। তারপর পুলিশের কাণ্ডটাকে দেখুন।
RKM থেকে FIR করা হলো, সেখানে সব বেলেবেল সেকশন, মানে মাথায় বন্দুক ধরলে সন্ন্যাসীদের বেলেবেল সেকশন, আর পাল্টাই গুন্ডা প্রদীপ রায় যে কেসটা করেছে সেখানে নন বেলেবেল সেকশন। আর পুলিশ কি করেছে? পুলিশ ওই প্রাঙ্গণটাতে গিয়ে পুরো সিল করে দিয়েছে। আইনত কি সেটা করা যায়? নাটকবাজির কোন জায়গায় চলে গেছে? খালি নাটকবাজি বললে কম বলা হবে। তৃণমূল কংগ্রেস আদ্যবন্ধ হিন্দু বিদ্বেষী এবং তারা এখন হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। শুরুতেই বলেছিলাম বাংলার রাজনীতির নয়া মোড় নিয়েছে হিন্দু বিদ্বেষী। হ্যাঁ, মানে আমি তো এইটা থেকে শিওর হলাম যে এর পেছনে তো বিজেপির হাত আছে। তার কারণ হচ্ছে এইখানে নির্বাচনের সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলে হয়তো রাজনৈতিক ময়দানে 2-4টে ভোট এক্সট্রা পাওয়া যেতে পারে, এরকম একটা অভিসন্ধি থেকে এটা পরিষ্কার করা হচ্ছে। এবং বিজেপির বক্তব্যতে এটাই তো, আমি তো এটাই বলছি যে এইভাবে হিন্দু ধর্মকে পণ্য বিজেপি বারবার করেছে, বিভিন্ন রাজ্যে করেছে। এই আসামে হিন্দু সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছে, মহারাষ্ট্রে বিজেপির আমলে হিন্দু সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন রাজ্যতে এই বিজেপির আমলে সবথেকে বেশি দাঙ্গা হয়। বিজেপি এই দাঙ্গা এবং হিন্দু ধর্ম বারবার করেছে। এরা গেরুয়া বসনধারী সাধুদেরকে রাজনৈতিক পণ্য পরিষ্কার। হুমায়ুন কবির যখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে থ্রেট করেন যে 70% আমাদের কমিউনিটি, বাকি যে 30% আছে 2 ঘন্টার মধ্যে গলার নলি কেটে জলে ভাসিয়ে দেব, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী কি অ্যাকশন নিয়েছেন এই উত্তর কিষাণমৈত্র দিক। তারপরে তার বিরুদ্ধে যখন একটা প্রতিবাদ সভা করেছেন কার্তিক মহারাজ, তখন উনি হয়ে গেলেন দাঙ্গাবাজ। কার্তিক মহারাজ আশ্রমের আবাসিকদের জন্য নিরাপত্তার দাবি করেছেন যে তাদের নিরাপত্তা প্রয়োজন। শুনুন। এখানে রেসিডেন্সিয়াল, তারা বিপন্ন, তারা ভয় ভীত হচ্ছেন, তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন আমরা আবেদন করেছি। দেখুন, কার্তিক মহারাজ এবং তাকে পয়েন্ট আউট করে মুখ্যমন্ত্রী যা বলছেন তা একটা বিতর্কের বিষয়, কিন্তু সরাসরি একটা গর্বের প্রতিষ্ঠান, বহুদিনের বাঙালির ঐতিহ্যের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, সেটাও জড়িয়ে গেল রাজনীতির সঙ্গে। রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দজি মহারাজ কি বলছেন একবার শুনব। সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, তাদের যে অধিকার রাইট টু ভোট সেটিও ওরা এক্সারসাইজ করেন না। ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। না, আমার মনে পড়ে গেল যে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি এইভাবে স্বাধীনতার আগে, যখন স্বাধীনতার লড়াই চলছে, এইভাবে হিন্দু সন্ন্যাসীদের রাজনৈতিক ময়দানে নামিয়েছিলেন, তাদেরকে বিজেপির মতো রাজনৈতিক পণ্য করেছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি ছিল, আপনি যদি বাংলায় একটি রাজনৈতিক সংস্থা হিসেবে হিন্দু মহাসভাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে আমি তা হতে দেব না, দরকারে তাকে অঙ্কুরে বিনষ্ট করতে সর্বশক্তি প্রয়োগ করব। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা দেখেছি, তার কারণ হচ্ছে আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা গেরুয়া বসন দেখলে নতজানু হই, তাদেরকে সম্মান করি, কিন্তু সেই গেরুয়া বসনধারী মানুষজনকে রাজনৈতিক পণ্য করা হচ্ছে। তিনি বলছেন রাজ্যের পুলিশ নাই, কেন্দ্রের পুলিশ দরকার, তার থেকেই রাজনীতিটা পরিষ্কার। ফাইন, 1 মিনিট আসছি, এক্ষুনি আসবো। প্রশ্ন হচ্ছে ভোটের মাঝপথে প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীকে এটা বলতে হচ্ছে কেন? তিনি তো জানেন বিলক্ষণ যে এটা নিয়ে বিতর্ক হবে, এতগুলো নাম, এই গর্বের প্রতিষ্ঠানের নাম তার মুখে, এটা নিয়ে বিতর্ক হবে। হিন্দু বিদ্বেষী তকমা বিজেপি সরকার চেষ্টা করবে কেন? কম্পালশন কিছুই নয়, এটা তো কোনো কনটেক্সট ছিল না, এসে আমরা উত্তর দিচ্ছি। বিষয়টা কি? আবার বলছি, আজকে যেখানে হিন্দু, বিশেষ করে নিপীড়িত, অত্যাচারিত, নমশূদ্র, মতুয়া হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত সিএ এর মাধ্যমে, আসামে এনআরসি সিএ এর মাধ্যমে, এই রাজ্যতে সারা দেশে যে সিএ 2019 হয়েছে, সেই হিন্দু প্রান্তিক হিন্দু সমাজের জন্য একটা বাক্য এই তৃণমূলের জন্য ভোটের বাক্সের নেগেটিভ রেজাল্ট হবে কি হবে না?
সেটা আপনাদের ইচ্ছা হতে পারেন, কিন্তু সেটা হচ্ছে না। বাংলার মানুষ জেটিয়ে বা তৃণমূল কংগ্রেস, এটা বলার দরকার কি ছিল? কোনো উদ্দেশ্য, পারপাস? আপনারা প্রশ্ন করেছেন, মিডিয়াতে কথা উঠেছে, না 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 না, সভা মঞ্চে কেউ প্রশ্ন করেনি। উনি বক্তব্য রাখছিলেন। সভা মঞ্চেটা কি ব্যবহার হয়? সভা মঞ্চে কেউ প্রশ্নই করেনি, উনি নিজে বলেছেন। আপনারা কালকেই প্রশ্ন করেছিলেন, আপনাদের টিভির মাধ্যমে করেছিলেন, উনি বিভিন্ন চ্যানেল করেছিল, উনি বলেছেন তো আজকে নেতৃত্বের জবাব দিয়েছেন। যেইটা রাজনৈতিক, আজকে একটা শব্দ বলেননি মমতা ব্যানার্জি, বাবা একটা সিঙ্গেল ওয়ার্ড বলেননি। আজকে যে ইয়ে নিয়ে বলেছে সন্দেশখালী, আরে আপনি সন্দেশখালীতে যাচ্ছেন, আমি আবার বলছি, আমি তো আছি এখানে। আরে বাবা, যেটা আপনারা তুলছেন, যেই বিষয়গুলো প্রত্যেকদিন সান্ধ্য আলোচনায় মিডিয়ার পর্দায় আসছে, পরেরদিন সভাতে কে আনলো বিষয়টা? আর কে মিডিয়া এনেছে? আরে বাবা, তার বাংলার মানুষ কি ভাবছেন? আর কে এর কথা মিডিয়া এনেছে? তৃণমূল বলছে এটা মুখ্যমন্ত্রী নন, মিডিয়া বলেছে। আপনারা দেখুন, বিরোধী তৃণমূলকে উত্তর দিতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পাবলিক মিটিং থেকে এই ধরনের হিন্দু বিদ্বেষী কথা বলার পর ধূপগুড়িতে একটা গ্রামে কিভাবে মা কালীর মন্দিরকে ভ্যান্ডালাইজ করা হয়, কিভাবে শনি মন্দিরকে ভাঙচুর করা হয়, কিভাবে শিব মন্দিরকে ভাঙচুর করা হয়, তারপর যারা এই মন্দির ভাঙচুর করেছে তাদেরকে কি ধরতে পেরেছে রাজ্য পুলিশ? এখনো অবধি ধরতে পারেনি। এবং কেন তৃণমূলকে এই উত্তর দিতে হবে, কেন এই গুন্ডা প্রদীপ রায় যে RKM এর প্রপার্টিতে ঢুকে সন্ন্যাসীদের মারধর করলো, বন্দুক দেখালো, তার অভিযোগের ভিত্তিতে সন্ন্যাসীদের উপর নন বেনিফিট লেভেল আছে। প্লিজ উত্তর ছোট করে পরিষ্কার, এর সাথে যারা যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এক, দুই হচ্ছে এর সাথে আমরা জানি এখন রাজ্যের একটা বড় অংশে কেন্দ্রীয় বাহিনী আছে এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গাতে এই বিজেপির হয়ে কিভাবে দালালি করছে আমরা ভোটের ময়দানে দেখি। এইখানে আমরা সন্দেহ প্রকাশ করছি যে যেসব জায়গায় যদি সত্যিকারের এরকম কোনো ঘটনা ঘটে থাকে তার সাথে এই সব বাহিনী এবং বিজেপির যোগটা, সেটা তৃণমূলের ছোট থেকে বড় সব নেতা সুপ্রিমো পুলিশ মন্ত্রী এক কথায় বলছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে যদি এমন কিছু হয়ে থাকে। পুলিশের কানে যাচ্ছে না সে কথাগুলো? কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? অভিযুক্তকে কেন গার্ড করছেন, আক্রান্তকে গার্ড না করে? কেন এই কথাগুলো পুলিশ শুনতে পাচ্ছে না? পুলিশ মন্ত্রী যদি নলেজে না রাখেন পুলিশ শুনবে কি করে? চলুন এই প্রশ্নের সঙ্গে আরো একটা বিষয় আপনাদের নজর ঘোরাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে নির্বাচন কমিশন সেন্সর করেছে, মানে কিছুটা বলতে পারেন নিষেধাজ্ঞা, ধমক দিয়েছে। এবং তার কেন কি বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, শোনাবো। 1000 টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে, তো তোমার 10 লাখ টাকা কেন? নির্বাচন কমিশনের আজকে সেন্সর করার পরে কিছুটা কি দমেছেন অভিজিৎ গাঙ্গুলি? শুনুন তো কি বলেছেন আজ। যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে, যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটরি বলে মনে করছি, সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন তখন আমাকে দেখতে হবে, উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে। আমি এত সহজে দমে যাবার লোক নই। না দেখুন, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যেখানে চাকরি বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি করার একটা রেট চার্ট আছে তৃণমূল কংগ্রেস। যাই বলুন, ইলেকশন কমিশনের পছন্দ হয়নি তো আমি পরিষ্কার বলছি, যদি ইলেকশন কমিশনের এই কথাটা পছন্দ না হয়ে থাকে, উপস্থাপিত ভুলভাবে করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু একই সঙ্গে ইলেকশন কমিশনের কিন্তু এটা কনসিডারেশন করা উচিত যে এখানে হুমায়ুন কবির কয়েকদিন আগে কি কথা বলেছেন, কাদের গলার ননি কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, তার সঙ্গে তৃণমূলের একাধিক নেতা মহিলাদের নিয়ে কিরকম নারী বিদ্বেষী কমেন্ট করেছেন, সেটা যদি ইলেকশন কমিশন যদি শুনতে না পায়, ইলেকশন কমিশন চাইলে একটু ইএনটি দেখিয়ে নিক, কিন্তু ওগুলো অ্যাড্রেস হবে। ইলেকশন কমিশন তৃণমূলকে দেখতে পাচ্ছে না, নতুন অভিযোগ। না, এটা তো জানি না, এটা তো ইলেকশন কমিশন আর বিজেপির নিজস্ব ব্যাপার, তার পঞ্চের ঘরোয়া ব্যাপার। তো আমরা তো জানি ইলেকশন কমিশন নিয়োগের ক্ষেত্রে কিভাবে বিজেপি দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে তাদের একজন মন্ত্রীকে সেখানে ঢুকিয়েছিলেন। তো ইলেকশন কমিশন আজকের দিনে বিজেপির একটা আনুষঙ্গিক সংগঠন হয়ে গেছে, ঘরোয়া সংগঠন হয়ে গেছে। তাদের সাথে ওদের কি বিবাদ আছে ওরা নিজেরা সেটেল করে নিক, আমাদের বিশেষ কিছু বলার নেই। আমাদের যা বক্তব্য আছে যে ইলেকশন কমিশন আমাদের কথাতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এটা করছে, এটা শুনে অন্তত একটা জিনিস বুঝি
বুঝলাম যে বিজেপি এখনো রাজনীতিটা ঠিকমতো রপ্ত করতে পারেনি বাংলার মাটিতে। উনি বলছেন ঘরোয়া ব্যাপার, উনি বলছেন ঘরোয়া ব্যাপার, বিজেপির ব্যাপার, তারপর আবার উনি বলছেন যে আমাদের কথা শুনে এটা করছে। তাহলে ওনার যুক্তি তো মাথা মুন্ডু কিচ্ছু ফেস লস না, কোনো ফেস লস হওয়ার ব্যাপার নেই। সাধারণ মানুষ কম প্রচার করতে পারবে, শুধু কথা বলতে বারণ করা হয়নি, একদিন কম প্রচার করতে পারবে। সাধারণ মানুষ যথেষ্ট চিন্তাশীল, সাধারণ মানুষ যথেষ্ট সচেতন, সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেস কিরকম নারী বিদ্বেষী, সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেস ড্রেনের থেকেও নোংরা বেশি। নারী কোথা থেকে এলো? কারণ পরিষ্কার না ওনার যে কথাটা ওটার কনটেক্সটটা বদলে উনি আবার বলেছেন বিউদি, ওনার কথাটা কেটে কনটেক্সট বদলে উপস্থাপিত করেছেন। ইলেকশন কমিশন এরকম একটা ভার্ডিক্ট দেওয়ার আগে দেখলো না? বললাম তো ইলেকশন কমিশনের আরো সচেতন হওয়া প্রয়োজন, কারণ যারা অভিযোগকারী তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে ড্রেন থেকেও বেশি নোংরা। ইলেকশন কমিশন যা বলেছে তা পছন্দ হয়নি অভিজিৎ গাঙ্গুলিরও, পছন্দ হয়নি বিজেপিরও। কি বলছেন শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক মেন্টর, শুনুন। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? ছোটা সা ধাক্কা জোর সে লাগা, সেই ধাক্কাটা সামলাতে না পেরে এই কথা ঘুরেবার চেষ্টা করছেন। যখন 3 লাখ ভোটে ওই সিটটা হারবে তৃণমূল কংগ্রেস, তখন কোনটা ছোটাসা ধাক্কা কোনটা বড়সা ধাক্কা বুঝে যাবে। এই কুণাল কুমার ঘোষের মুখের কথা বেরিয়ে যাবে, রেজাল্টটা বেরোতে দিন না। কৃষ্ণানু, আমি আসবো 4 তারিখে আসবো, তুমি আমাকে ডেকো, আমি 4 তারিখে আসবো। আর এইসব আমি কাকে ডাকবে সেটা তোমার ব্যাপার। 4 তারিখে আসবো, 4 তারিখে আসবো আর মুখে ঝামাটা ঘষে দিয়ে যাবো। নিজেরা তো কালি ঘষে আসবেন, নিজেরা কালি ঘষে আসবেন আর মুখ দেখাতে পারবেন না, এই অবস্থা হবে 4 তারিখে আপনাদের। না 4 তারিখে যাই হোক, আমার বক্তব্য এটা বিজেপির ফেস লস। তো কোনো ফেস লস আপনাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ফেস লস নয়। মুখওয়ালা প্রার্থীর নাম অভিজিৎ গাঙ্গুলি, তিনি এমন কথা বললেন তাও মমতা ব্যানার্জিকে টার্গেট করে। আপনি অপেক্ষা করুন না, আর তো কটা দিন, 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, দেখতে পাবেন। মানুষ ভুড়ি ভুড়ি ভোট যা দেবে, দুহাত তুলে আশীর্বাদ করবে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে। ইলেকশন কমিশন যা পদক্ষেপ করেছে বিজেপির মোটেই পছন্দ হয়নি। বিজেপি বলছে এর উত্তর আমরা দেব, ভোটে দেব, 3 লাখ মার্জিনে দেব। আর শুনে হাসছে তৃণমূল কংগ্রেস। 4 তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। কি বলেন আপনি, কি ভাবছেন জানতে আবার আগামীকাল সন্ধ্যে 7টায় সঙ্গে থাকুন। বাড়ি বাড়ি পৌঁছবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস, মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশের। আরো একবার মোদি সরকার, পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।